আসসালামু আলাইকুম। স্বাধীনতার ৫৫ বছর পর এসে বর্তমান সময়ে আমাদের দেশের মেডিকেল সেক্টরের যে বেহাল দশা, সেই সম্পর্কে সরকার কি কখনো কোনো পদক্ষেপ গ্রহণ করেছে? দেশের প্রতিটা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শুরু করে প্রতিটা সরকারি হাসপাতাল পর্যন্ত এই স্বাস্থ্যসেবার বেহাল দশা চলমান। পর্যাপ্ত ডাক্তার থেকে শুরু করে মেডিকেল স্টাফ, কোনটিতেই কি সরকারি হাসপাতালগুলো স্বয়ংসম্পূর্ণ? যে সকল টেস্ট সরকারি হাসপাতালে সেই হাসপাতালের ডাক্তাররা সাজেস্ট করেন তা কি সরকারি হাসপাতালে করানো যায়? প্রতি বছর স্বাস্থ্য খাতে বাংলাদেশ কত টাকা বাজেট রাখে এবং তা কি WHO এর স্ট্যান্ডার্ড মেনটেন করে? সব কিছুর উত্তর খোঁজার চেষ্টা করব আজকের ভিডিওতে। বাংলাদেশের স্বাধীনতার পূর্বে 4টি সরকারি মেডিকেল কলেজ ছিল: চট্টগ্রাম, ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ, যেগুলো বর্তমানে দেশের সবচেয়ে ব্যস্ততম সরকারি হাসপাতাল। স্বাধীনতার পর যে হাসপাতালগুলো হয়েছে তার মধ্যে শেরেবাংলা এবং এমএজি ওসমানী ছাড়া কেউ তেমন অগ্রগতি দেখাতে পারেনি। তবে আজকের প্রশ্ন আমাদের মেডিকেলের শিক্ষা ব্যবস্থা নিয়ে নয়, আমাদের মেডিকেলগুলোর প্রোভাইড করা স্বাস্থ্যসেবা নিয়ে। WHO বা বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে প্রতি 1000 জন মানুষের জন্য একজন ডাক্তার প্রয়োজন। যদি তর্কের খাতিরে ধরেও বাংলাদেশে বর্তমানে 16 কোটি মানুষ রয়েছে, তবে 16 কোটি মানুষের জন্য ডাক্তার প্রয়োজন 1,60,000। কিন্তু বর্তমানে বাংলাদেশে রেজিস্টার্ড ডাক্তারের সংখ্যা মাত্র 1,15,000 থেকে 1,20,000, অর্থাৎ অলমোস্ট 40,000 ডাক্তার শর্টেজ। এই বিশাল পরিমাণ ডাক্তার শর্টেজ দিয়ে আসলে দেশের স্বাস্থ্যখাতকে সঠিকভাবে পরিচালনা করা অত্যন্ত ডিফিকাল্ট। ভেবে দেখুন, দেশে 37টি শুধু সরকারি হাসপাতাল রয়েছে, যা থেকে প্রতি বছর 5,100 জন এমবিবিএস এর স্টুডেন্ট এমবিবিএস ডিগ্রি কমপ্লিট করে বের হয়। সাথে প্রাইভেট মেডিকেল কলেজ তো রয়েছেই। তারপরেও আমাদের দেশের ডাক্তার সংকট। এত গেল ডাক্তার শর্টেজের কথা। এবার আসি মেডিকেল স্টাফ যেমন নার্সের ব্যাপারে। WHO অনুযায়ী প্রতি 1000 জন মানুষের জন্য 3 থেকে 5 জন নার্স থাকা উচিত। অর্থাৎ 16 কোটি মানুষের জন্য যদি আমরা নিম্নে 3 জন ধরে হিসাব করি, তবে নার্সের প্রয়োজন 4,80,000 জন। যেখানে বিভিন্ন সোর্স মতে বাংলাদেশের রেজিস্টারকৃত নার্স বা মিডওয়াইফ রয়েছে 1,53,613 জন। মানে কি পরিমাণে জনবল শর্টেজ একবার ভেবে দেখুন। এখন আসা যাক দেশের হাসপাতালগুলোর সিট ক্যাপাসিটি নিয়ে। উদাহরণ হিসেবে আমি ময়মনসিংহ মেডিকেল কলেজটাকেই ধরলাম। ময়মনসিংহ মেডিকেল কলেজ একটি 1000 শয্যা বিশিষ্ট হাসপাতাল। সেই হাসপাতালে বেড অকুপেন্সি রেট 325.5%, অর্থাৎ প্রতি একটি বেডের জন্য 3 জনের থেকেও বেশি রোগী প্রতিনিয়ত ভর্তি হন। এই হিসাব 2023 সাল অনুযায়ী। এই 2026 সালে এসে রোগীর সংখ্যা আরো অনেক পরিমাণ বেড়ে গিয়েছে। এই চিত্র যে শুধু ময়মনসিংহ মেডিকেল কলেজের, বিষয়টা এমন না, এই চিত্র সমগ্র বাংলাদেশের। আমি গত 10 দিন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আমার দাদুকে নিয়ে ভর্তি অবস্থায় ছিলাম। সেখানে আমি যা অব্যবস্থাপনা দেখেছি তা রীতিমতো হতাশাজনক। ময়মনসিংহ মেডিকেল কলেজের মতো কলেজে প্রতিটা ওয়ার্ডে 150+ রোগীর ভর্তি, অথচ সেই ওয়ার্ডে কোনো ডিউটি ডাক্তার নেই। ডাক্তারের খোঁজ নিতে আপনাকে যেতে হবে বিভিন্ন ওয়ার্ডে, এবং তারা রোগীকে না দেখেই আপনাকে একটা টেস্ট দিয়ে বলবে টেস্টটা করিয়ে নিয়ে আসেন। সেই টেস্টের ভিত্তিতে আপনাকে ওষুধ সাজেস্ট করা হবে। আপনার রোগীর অবস্থা যাই হোক, তারা সেটা দেখতে পর্যন্ত যাবে না, কারণ সেটা তাদের ওয়ার্ডের রোগী না, নট দেয়ার কনসার্ন। আমার বাস্তব অভিজ্ঞতাটা একটু শেয়ার করি। আমার দাদুর শরীরে ইলেকট্রোলাইট কমে গিয়েছিল। ওষুধ প্লাস স্যালাইন কন্টিনিউয়াস চলার পরও আমার দাদুর শরীরের পটাশিয়াম, সোডিয়াম বারবার ডিক্লাইন করছিল। আমি যখন সেই টেস্টের রিপোর্টটা নিয়ে ডিউটি ডাক্তারের কাছে গেলাম, তখন তারা বলল আসলে তারা তো তা বলতে পারছে না কি কারণে ডিক্লাইন করছে বারবার। কালকে নাকি বড় মেডিকেল অফিসারদের টিমের রাউন্ড হবে, সেই রাউন্ডে আমি যাতে জিজ্ঞেস করি আসলে কি কারণে ডিক্লাইন করছে। তাহলে এমন ডাক্তার ডিউটি ডাক্তার হিসেবে বসানোর মানেটা কি? ইন্টার্নরা সব পারবে না, সেটাই বাস্তব। কিন্তু এত বড় হাসপাতালে যদি আপনি ইন্টার্ন দিয়ে সবকিছু চালাতে চান, তাহলে সেটা কি পসিবল? একজন ইমার্জেন্সি রোগী যদি এসে ভর্তি হয়, তাহলে তারা কিভাবে এই জিনিসটা ট্যাকেল করবে আমার মাথায় ধরে না। তার চেয়ে বড় সমস্যা, ডাক্তাররা যেসব টেস্ট রোগীদের লিখে দেন তা বেশিরভাগই হাসপাতালে পাওয়া যায় না। শুধু যে টেস্টের ব্যাপারটা এমনই নয়, মাঝে মাঝে সামান্য নর্মাল স্যালাইন পর্যন্ত হাসপাতালে পাওয়া যায় না, তা বাইরে থেকে কিনে এনে আপনাকে রোগীকে পুশ করাতে হবে। হাসপাতালে লিফট কাজ করে না, নার্স পাওয়া যায় না রাত 11টার পরে, কোনো সুপেয় পানির ব্যবস্থা নেই, প্রতিটা জায়গায় নোংরা ছড়িয়ে ছিটিয়ে আছে, আর একটা ব্যবসা গন্ধ যা সম্পূর্ণ হাসপাতালে সবসময় পাওয়া যায়। রোগীকে ক্যাথেটার লাগানোর জন্য আপনার কাছ থেকে 300 টাকা আদায় করা হবে। যদি আপনাকে একটা বেড দেওয়া হয়, সেক্ষেত্রে আয়াকে আপনাকে 100 টাকা দিতে হবে। আপনাকে এমন অনেক টেস্ট দেওয়া হবে যা হাসপাতালে করানো যায় না। টেস্টটা করানোর জন্য রোগীকে বাইরের ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যেতে হবে। শয্যা সেই রোগীকে নিতে হলে একটা স্ট্রেচার প্রয়োজন। সেই স্ট্রেচার আনতে গেলে আপনাকে 100 টাকা দেওয়ার জন্য দিতে হবে। সেম ভাবে রোগীকে আপনি ওই ডায়াগনস্টিক সেন্টার থেকে যখন হাসপাতালে নিয়ে আসবেন, আবার 100 টাকা আপনাকে দিতে হবে। যেটা সরকারিভাবে কোন নিয়মে পড়ে অ্যাকচুয়ালি আই ডোন্ট নো। ধরেন আপনাকে এমন একটা ব্লাড টেস্ট দিল যেটা শুধু সরকারি হাসপাতালে পাওয়া যায়। এখন আপনার রোগী শয্যাশায়ী, তাকে নেওয়া খুবই কষ্টসাধ্য। এখন আপনি যেখানে স্যাম্পল কালেকশন করা হয় সরকারি হাসপাতালে, সেখানে গিয়ে বললেন আমার রোগী তো শয্যাশায়ী, আমি নিয়ে আসতে পারছি না। তারা আপনাকে সরাসরি উত্তর দিবে আমাদের দ্বারা যাওয়া পসিবল না, আপনি গিয়ে নার্সদের বলেন। আপনি যখন নার্সদের কাছে আসবেন, তারা বলবে এটা কি আমাদের কাজ?
আমরা এটা পারবো না। তখন হঠাৎ করে দরবেশ বাবার মতো উদয় হবে একজন দালাল। সে এসে দরবেশ বাবার মতো আপনাকে বলবে, দেন আমি স্যাম্পলটা কালেক্ট করে দিচ্ছি, যার বিনিময়ে আপনাকে 200 টাকা পে করতে হবে। ভাবেন কত বড় দালাল চক্র এই সম্পূর্ণ হাসপাতালে প্রতিনিয়ত ঘোরাঘুরি করে। রোগীদের সময় মতো ডাক্তারি পরীক্ষা করতে না পারার সুযোগ কাজে লাগায় বেশ কয়েকটি দালাল চক্র। দিনে হাসপাতাল এলাকায় সক্রিয় থাকলেও রাতে তারা সরাসরি অবস্থান নেয় ওয়ার্ডে। দেশের সরকারি হাসপাতালগুলো যেখানে আদমরা, সেখানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো পুরোপুরি ডেড। এই কারণে ময়মনসিংহ মেডিকেল কলেজের মতো হাসপাতালগুলোতে অতিরিক্ত চাপ পড়ছে। এখন আসা যাক, এত সমস্যার আসল মূল কারণটা কোথায়? বাংলাদেশ গ্লোবাল হেলথ ইন্ডেক্স অনুযায়ী 195টা দেশের মধ্যে 95তম র্যাঙ্ক করে। ভাবেন ব্যাপারটা কতটা ভয়াবহ। এত বড় জনসংখ্যার দেশ, অথচ মেডিকেল সেক্টরে এত পিছনে। আবার আমরা গর্ব করি আমাদের মেডিকেল সেক্টর অনেক উন্নত। একটি দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে সচল রাখার জন্য সেই দেশের মোট জিডিপি এর 5% বাজেট বরাদ্দ রাখা প্রয়োজন স্বাস্থ্য খাতে। কিন্তু 24-25 অর্থ বছরে আমরা দেখতে পাই বাংলাদেশের স্বাস্থ্য খাতে মোট বাজেট ছিল 41,408 কোটি টাকা। তাহলে আপনি দেশের মেডিকেল সেক্টরে কিভাবে উন্নতি আশা করেন? সো এই সকল সমস্যার সলিউশনের জন্য প্রয়োজন গ্রাসরুট থেকে কাজ করা। স্বাধীনতার 55 বছর পর আমরা যদি মেডিকেল সেক্টরের দিকে তাকাই, তাহলে একটা মিশ্র চিত্র পাই, যেখানে আমাদের ইনফ্রাস্ট্রাকচার রয়েছে কিন্তু জনবল শর্টেজ, এত কাঠামোগত উন্নয়ন, কিন্তু সেটা কি জনগণকে ডেলিভার করতে পারছে? বাস্তবতা বলে একদমই না। সরকারকে ঢালাওভাবে দোষ দিলেও আসলে হয় না, কারণ সরকার চেষ্টা করেছে। কমিউনিটি ক্লিনিক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নতুন মেডিকেল কলেজ হাসপাতাল এইসব সরকারের উদ্যোগে গড়ে উঠেছে এবং মাতৃমৃত্যু ও শিশু মৃত্যুর ক্ষেত্রে বাংলাদেশ ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে, যা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন স্বীকৃত। কিন্তু মূল সমস্যা হলো এই অবকাঠামোগত উন্নয়ন সেবাদানে প্রতিফলিত হয়নি। বাংলাদেশে হাসপাতাল রয়েছে, কিন্তু সেই হাসপাতালগুলো কি রোগীকে সেবা সার্ভ করতে পারে? দেশের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শুরু করে দেশের সরকারি মেডিকেল হাসপাতালগুলো সবগুলোই রোগীর চাপে ভেঙে পড়ছে। মাত্র 100 শয্যার হাসপাতালগুলোতে রোগী ভর্তি করানো হচ্ছে 1000 জন। এইগুলো সত্যিকার অর্থে ডাক্তার বা এই অপর্যাপ্ত নার্স দিয়ে কোনোভাবেই সামলানো পসিবল না। এই সকল কারণে রোগীরা মানসিকভাবেও চরমভাবে হতাশাগ্রস্ত। WHO এর স্ট্যান্ডার্ড অনুযায়ী আমাদের দেশের মেডিকেল সেক্টরের প্রতিটা জায়গায় জনবল সংকট রয়েছে। যেখানে 5 লাখের বেশি নার্স প্রয়োজন, সেখানে আমাদের নার্সের সংখ্যা মাত্র 1.5 লাখ। বিশেষ করে গ্রামাঞ্চলে ডাক্তারদের অনাগ্রহ, নার্স টেকনিশিয়ানদের অভাব মানুষকে বেশি ভুগাচ্ছে এবং ইন্টার্ন ডাক্তারের উপর অতিরিক্ত নির্ভরতা আমাদের সিস্টেমকে পুরো ভেঙে দিচ্ছে। সরকারি মেডিকেল হাসপাতালের আরেকটি বড় সমস্যা হলো ডায়াগনস্টিক সেবা। সরকারি হাসপাতালে সকল টেস্ট হয় বলা হলেও বাস্তবিক অর্থে সেখানে টেকনিশিয়ানের অভাব, নয়তো রিএজেন্ট নেই, নয়তো মেশিন নষ্ট। এই সকল কারণে সকল সেবাই আমরা পেতে বাধাগ্রস্ত হচ্ছি। ফলে রোগীদের বাধ্য হয়ে প্রাইভেট ডায়াগনস্টিক সেন্টারে অতিরিক্ত টাকার বিনিময়ে এই সকল টেস্ট করতে হচ্ছে, যা রোগীদের উপরও এক ধরনের বার্ডেন হিসেবে কাজ করছে। এই স্বাস্থ্যখাতে কম বরাদ্দটা সরাসরি প্রভাব করছে এই সকল ডায়াগনস্টিক সেবায়, কারণ সরকারি হাসপাতালগুলো নতুন মেশিন কিনতে পারছে না, যা বরাদ্দ থাকে তা রোগীদের পেছনেই খরচ হচ্ছে। এমনকি নর্মাল স্যালাইনটা পর্যন্ত মাঝে মাঝে সংকট দেখা দেয় বড় বড় হাসপাতালগুলোতে, যার বাস্তব উদাহরণ আমি নিজে। বাংলাদেশে সাধারণত মোট বাজেটের 5 থেকে 6% মেডিকেল সেক্টরে বরাদ্দ রাখা হয়, যেখানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সুপারিশ অনুযায়ী মোট বাজেটের 15% মেডিকেল সেক্টরে থাকা উচিত। এই ঘাটতিগুলো সেবার মানে সরাসরি প্রভাব ফেলে। তাহলে এই প্রশ্ন রইল, এই সকল বেহাল দশার জন্য অ্যাকচুয়ালি দায়ী কে? বাস্তবতা হলো এর জন্য কোনো একজন এককভাবে দায়ী নয়। এখানে আপনি সরকারকেও দায়ী করতে পারবেন না, আবার মেডিকেল স্টাফ, ডাক্তার কাউকেই এককভাবে দায়ী করা সম্ভব না, কারণ এই দুর্বলতার পেছনে রয়েছে দুর্নীতি, অব্যবস্থাপনা এবং আমাদের সদিচ্ছার অভাব। অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাই বাংলাদেশের বড় বড় চুরি হচ্ছে মেডিকেল সেক্টরে। একই সঙ্গে দ্রুত বাড়তে থাকা জনসংখ্যার চাপ এই স্বাস্থ্য ব্যবস্থাকে প্রতিনিয়ত অস্থিতিশীল করে তুলছে। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য আমাদের সমন্বিত কিছু ব্যবস্থা নেওয়া প্রয়োজন। প্রথমত, স্বাস্থ্য খাতে আমাদের বাজেট বরাদ্দ বাড়াতে হবে, অন্তত 10 থেকে 11% করা প্রয়োজন, যেখানে আমাদের বর্তমান বাজেট অনুযায়ী 5 থেকে 6% বরাদ্দ থাকে। দ্বিতীয়ত, হাসপাতালের ব্যবস্থাপনায় কঠোর জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। মেডিকেল স্টাফ, ডাক্তার সবাইকেই জবাবদিহিতার আওতায় নিয়ে আসতে হবে। অনলাইন মনিটরিং ব্যবস্থা চালু করতে হবে। তৃতীয়ত, গ্রামাঞ্চলে ডাক্তারদের ইনসেনটিভ এবং বিশেষ সুবিধা প্রদানের মাধ্যমে তাদের গ্রামাঞ্চলে আসার জন্য উদ্বুদ্ধ করতে হবে। পাশাপাশি দ্রুত নার্স ও টেকনিশিয়ান নিয়োগে আমাদের আগ্রহ বাড়াতে হবে এবং সরকারি হাসপাতালে ডায়াগনস্টিক সেবা শতভাগ কার্যকর করতে হবে। সবশেষে কথা সেই এক জায়গাতেই থামে, আমাদের দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স দেখাতে হবে। প্রয়োজন পড়লে প্রাইভেট পাবলিক পার্টনারশিপের মাধ্যমে সেবার মান উন্নয়ন করতে হবে। সবকিছু মিলিয়ে বলা যায় বাংলাদেশের স্বাস্থ্যখাত এমন এক সংকটময় পরিস্থিতিতে দাঁড়িয়ে যেখান থেকে উত্তরণ সম্ভব, তবে রাস্তাটা অনেক কঠিন। সঠিক পরিকল্পনা, সৎ বাস্তবায়ন এবং শক্তিশালী জবাবদিহিতার মাধ্যমেই এই সিস্টেমকে একমাত্র বদলানো সম্ভব।
এখন প্রশ্ন হলো, আমরা সত্যি কি পরিবর্তনটা চাই?